ভাবলাম আমি তো রিল ফিল কখনো বানাই না। হ্যাঁ, মানে এই ধরনের রিল আমি আগে খুব বানাতাম আর কি, মানে পলিটিক্যাল বিষয়, রবীন্দ্রনাথের বিষয় ইত্যাদি। বহুদিন পর আবার বানালাম, মানে গান টান আমি মানে ওই আর কি, ওই অন্য ধরনের রিল আমি পারি না, মানে সেই দক্ষতা আমার নেই আর কি, সেই পারদর্শিতা আমার নেই। আহ, তো যেটা নিয়ে মানে এই ভিডিওটা বানানো, উম, সেটা নিয়ে লেখা যেত, ভেবেছিলাম লেখা দেব, কিন্তু সত্যি কথা বলতে না, লেদারু মাছি হয়ে যাচ্ছি আর কি, মানে এত ল্যাদ, এত ল্যাদ। আজকে প্রচুর কাজকর্মও ছিল আজকে, লিখতে ফিখতে ইচ্ছে করলো না। আর আমার ওই টেকনোলজিটা নেই যে কথা বলার সাথে সাথে লেখা হবে, ওটা আমার নেই, মানে আমি জানি না কী করে করে। এখানে আমি ভিডিও করি, সবাই তো এরকম ইনবক্সে খুচুর খুচুর করে ইয়ে করে, কেমন আছো, হ্যানা তেনা, কেমন আছেন হ্যানা, তাহলে একটু মুখটাও দেখাই, একটু দেখে টেকে নেবে আর কি। যেটা বলা সেটা হচ্ছে সেদিনকে ওই অভিনেত্রী টাব্বুর যে একটা পোস্ট দিয়েছিলাম, টাব্বুর ওই মানে পুরুষকে শুধু বিছানায় লাগে, অন্য ক্ষেত্রে পুরুষ লাগে না। এই পোস্টটা দেওয়ার পরে বেশ ভালো পরিমাণ আলোচনা হয়েছিল, মানে ভালো আলোচনাই হয়েছিল। তো সেই প্রেক্ষিতে মানে অ্যাকাডেমিক্যালি কিছু কথা বোধহয় মানে মানে একটু বলা দরকার আছে আর কি, মানে যেহেতু আমি সমাজতত্ত্বের ছাত্রী, সোশিওলজির স্টুডেন্ট, সুতরাং এই ম্যারেজ, ফ্যামিলি, পার্সোনাল রিলেশনশিপ, হ্যাঁ ইত্যাদি এই বিষয়গুলো, মানে আমি সোশিওলজির স্টুডেন্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম জেন্ডার অ্যাক্টিভিজমের সাথেও খানিক যুক্ত। খানিক যুক্ত, আমার মানে আমার মেয়ে বেশি যুক্ত, আমি মানে আমার মেয়ে বেশি জানে, আমি কম জানি, কিন্তু কিছু কিছু জানি। তো সেটা নিয়েই কথা বলবো যে যে টাব্বুর যে বক্তব্যটা, সেই বক্তব্যটা কেন সমর্থন করি, হ্যাঁ, সেইটা আর কি, মানে ব্যাপারটার মধ্যে কোনো নেগেটিভ জায়গা থেকে নয়, মানে কেউ কেউ ভেবেছিল যে সম্পর্কে, অনেক সম্পর্কে ঘা খেয়ে, হ্যাঁ সম্পর্কে ঘা তো খাই আর কি, আবোদা হলে কী বলে ইমোশনাল ফুল হলে তো সম্পর্কে ঘা খাই, মানে খেয়েছি, এখনও খাই, খেয়ে চলেছি, আগামী দিনেও খাবো, ওটা নিয়ে কোনো মানে ব্যাপার নেই, ও খাবো আমি জানি, কপালে আছে, ও খাবো। হ্যাঁ, কিন্তু টাব্বুর কথাটাকে একেবারে পুরোপুরি সমর্থন করি একটাই জায়গা থেকে, সেটা হচ্ছে যে আসলে এটাই ঘটনা, মানে মেয়েরা, মানে নারীরা আর কি, মানে নারীদের যে যৌন জীবন, নারীদের যে যৌন ক্ষমতা, নারীদের বা নারীদের যে ধরনের চরিত্র বা নারীদের যে ধরনের পারদর্শিতা আছে, হ্যাঁ, তাতে যদি যেটা হচ্ছে ওই কেউ একজন লিখেছিল, সম্ভবত শান্তনু বোধহয় লিখেছিল, ত্রিপাঠী, যে রানী মৌমাছি এবং শ্রমিক মৌমাছিদের তুলনা টেনে, মানে ব্যাপারটা সেটাই আর কি, মানে মানে মহিলা মানে আমাদের তো কোনোদিন মাতৃতান্ত্রিক সমাজ কিছু ছিল না, কিন্তু পিতৃতান্ত্রিক সমাজও ছিল না, সেটা তো মানে সেটা নিয়ে চর্চার মধ্যে ঢুকে লাভ নেই, কারণ সেটা একটা মার্ক্সীয় তত্ত্ব হয়ে যায়, তাহলে লোকজন আমাকে আবার গালি টালি দেবে, সব সাথী বলবে, কী বলে কি, আমি জল ঘোলা, আমি গাধা, জল ঘোলা করে খাই ইত্যাদি বলবে টলবে, জল গুলিয়ে খাই। তো ওইসবের মধ্যে আমি ঢুকছি না, কিন্তু মানে মানে কেউ যদি মনে করো, অনেকেই পড়েছো গ্রুপে যারা আছো, কারণ এই গ্রুপটা যথেষ্ট শিক্ষিত লোকজনই আছে, খুব বালছাল লোকজন নেই। ফ্রেডরিক এঙ্গেলসের যে বইটি আছে, অরিজিন অফ ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড স্টেট, তার বাংলাও পাওয়া যায় এনবিএতে, তার বাংলাও পাওয়া যায়, বা মানে বিভিন্ন প্রকাশকেরই পাওয়া যায় বাংলা আর কি, যে ওই কী বলে পরিবার, পরিবার প্রপার্টি হবে যে হচ্ছে পরিবার, সম্পত্তি ও রাষ্ট্রের ইতিহাস আর কি, এরকম আর কি, মানে রাষ্ট্র কীভাবে আসলে পরিবার এবং সম্পত্তিকে ডিটারমাইন করে, কীভাবে নির্দিষ্ট করে দেয়, কীভাবে কন্ট্রোল করে আর কি, রাষ্ট্রই করে আসলে এটা। হ্যাঁ, মানে পরিবার হচ্ছে সবথেকে স্মলেস্ট ইউনিট, সমাজের সবথেকে ছোট ইউনিট হচ্ছে পরিবার, আর সবথেকে বৃহৎ যে ইউনিটটি আছে সমাজের, সেটি হচ্ছে রাষ্ট্র। আবার এই রাষ্ট্র আর সুতরাং রাষ্ট্র সমাজকে কী দিয়ে কন্ট্রোল করবে,
মানে সমাজকে তো কন্ট্রোল করতে যায়, যে ধরনের সমাজই হোক না কেন রাষ্ট্রটা সেরকমই হয়। হ্যাঁ, কী বলে মানে দাস প্রথা যখন ছিল তখন রাষ্ট্র কী বলে মানে মালিক পক্ষে যে দাসেদের যে মালিক তাদের রাষ্ট্র ছিল। কী বলে তারপরে যখন ফিউডাল সোসাইটিতে আর কি সামন্ততান্ত্রিক সমাজে সেখানেও যে রাষ্ট্র ছিল সেটাও ছিল রাজা, মানে সেই যে হায়ারার্কি ছিল, সবাই ইতিহাসে পড়েছে, ওগুলো আমি রিপিট করতে চাই না। রাজা, রাজার নিচে বিভিন্ন লর্ডস যারা আর কি, লর্ডস আর চাষি, এই তো ছিল আর কি, প্রভু আর চাষি। তারপরে আমরা বর্তমানে আছি একটা বলতে গেলে একটা আধা মানে ভারতীয় আধা সামন্ততান্ত্রিক আধা পুঁজিবাদী একটা রাষ্ট্রে বাস করি। হঠাৎ হঠাৎ মানে ফলত কি আমাদের যে সমাজটা তার মধ্যে কিছু সামন্ততান্ত্রিক কী বলবো মূল্যবোধ বা প্রতিষ্ঠানগুলো ভীষণভাবে ঘেরে বসে আছে। আবার একই সঙ্গে পুঁজিবাদী অর্থনীতির সাথে মানে পুঁজিবাদী রাষ্ট্র যেরকমভাবে প্রতিষ্ঠানগুলোকে দেখতে চায় সেই চাহিদাটাও মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে ওঠে, এগুলো আমরা দেখতে পাই। তো এগুলোকে মানে ব্যতি রেখে আমি মানে একটু অ্যাকাডেমিকটাকে মানে অ্যাকাডেমিক দিকটা একটু বলে নিই। সেটা হচ্ছে যে বিয়ে, মানে বিয়ে এবং পরিবার, ধর্ম এবং রাষ্ট্র, শিক্ষা ব্যবস্থা, সবগুলো এই সবগুলো হচ্ছে এক একটি প্রতিষ্ঠান, যাকে বলি ইনস্টিটিউশন। আর ইনস্টিটিউশনের জন্ম হয় প্রয়োজন থেকে, মানে সমাজটাকে চালানোর জন্য যা যা কাজের প্রয়োজন, যা যা ফাংশনস ওয়ার্ক মানে এক্সিকিউট করা প্রয়োজন, সেই ফাংশনসগুলোকে এক্সিকিউট করার জন্য প্রয়োজন হয় কিছু প্রতিষ্ঠানের। কিছু প্রতিষ্ঠান হচ্ছে সেট অফ রুলস, আর কিছু নয়। মানে ইনস্টিটিউশন ইজ আ সেট অফ রুলস আর কি, যে এই নিয়ম মেনে তোমাকে চলতে হবে। ইনস্টিটিউশনের অ্যাজ সাচ কোনো কাঠামো নেই। একটা অর্গানাইজেশনের কাঠামো আছে, ইনস্টিটিউশনের কিন্তু কোনো কাঠামো নেই। ইনস্টিটিউশন হচ্ছে সেট অফ যে রুলস, যেটা দিয়ে একটা সংস্থা চলে আর কি। মানে সমাজটা যদি সংস্থা হয় তার বিভিন্ন প্রতিষ্ঠান, একটা হচ্ছে পরিবার, একটা হচ্ছে বিবাহ, একটা হচ্ছে শিক্ষা, একটা হচ্ছে মূলত যেগুলো, আর তারপরে হচ্ছে সব থেকে ওপরে আছে রাষ্ট্র। এছাড়া তো আরও আছে কালচার ফালচার ইত্যাদি, যেগুলো মার্কস যেটাকে সুপারস্ট্রাকচার বলেছেন আর কি। ইকোনমিকে বেস বলেছেন আর বাকিটাকে সুপারস্ট্রাকচার বলেছেন, মার্কসের কথাই যদি বলি। তো আমি সেই অর্থে বলছি যে মানে যে কেউ দেখে নিতে পারে, মানে আমি এই ভিডিওর সাথে পোস্টও করে দিতে পারি, বা কেউ যদি চাই ইনবক্স এই কী বলে কমেন্ট বক্সেও দিয়ে দিতে পারি। সেটা হচ্ছে যে সমাজতত্ত্ব মানে সোশিওলজিতে বিবাহকে কীভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, মানে ডিফাইন করা হয়েছে। মানে মোদ্দা কথায় মানে সেটা সোশিওলজিক্যাল ডিকশনারি বা সে ওয়েবস্টার ডিকশনারি দেখুন, বা যে কোনো ধরনের সমাজতাত্ত্বিকের লেখাই একটু ঘুরে ফিরে একটু গুগল করলেই পেয়ে যাবেন। দেখবেন ম্যারেজ ইজ অ্যান মানে ইজ আ লিগাল শব্দটা খুব ইম্পর্ট্যান্ট এখানে। ম্যারেজ এ লিগাল বন্ডিং বিটুইন আ ম্যান অ্যান্ড আ ওম্যান টু মিট সেক্সুয়াল নিড আর কি। মানে মানবীর যে যৌন চাহিদা, হ্যাঁ, সেইটাকে মেটানোর জন্য, মানে আগে কি ছিল, মানে আদিম সমাজে ছিল হচ্ছে প্রমিসকিউটি যাকে বলে, মানে যার সাথে যে খুশি লাগিয়ে দিতে পারতো আর কি। মানে এবং মানে সেখানে নারীরা অনেক বেশি স্বাধীন ছিল আর কি, সে ইচ্ছে মতো পার্টনার চুজ করে নিতে পারতো। কিন্তু পরবর্তীকালে যখন ওই মানে আমি আমার আগের লেখাগুলোতেও এটা এসেছে, সব নারীবাদী ভারীবাদী বলে গালিও খেয়েছি। মানে ব্যাপারটা নারীবাদী না, ব্যাপারটা তো ইতিহাস আর কি। হ্যাঁ, মানে আমাকে নারীবাদী বলে গালি দিয়ে তো ইতিহাসটাকে বদলানো যাবে না। যে মানুষ যখন স্থায়ী বসবাস শুরু করলো, তার শিকারী জীবন থেকে বেরিয়ে তার ভবঘুরে জীবন, তার যে নোম্যাডিক লাইফ থেকে বেরিয়ে সে যখন স্থায়ী বসবাস শুরু করলো, নদীর ধারে সে সভ্যতা গড়ে তুললো ইত্যাদি। তো মানে যে কাজটি মানুষের আদিম কাজ সেটা হচ্ছে চাষবাস। মানে শিকারের পরেই মানুষ যে কাজটা করতে শিখলো সেটা হচ্ছে চাষবাস। তো চাষবাস করতে গিয়ে যেটা হলো, শিকার করে যখন মানুষ খেত তখন কি ছিল, যে যার সাধ্য মতন শিকার করে আনতো, এক জায়গায় ফেলতো, সেখান থেকে যার যার প্রয়োজন মতো নিত। মানে এটাই হচ্ছে সমাজ মানে তন্ত্রের আবার মূল কথা, যে কন্ট্রিবিউট অ্যাজ পার ইয়োর কী বলে কম্পিটেন্সি অ্যান্ড টেক অ্যাজ পার ইয়োর নিড। মানে এটা ছিল আদিম সাম্যবাদের যে বিষয়টা আর কি, যখন মানে মানুষ শিকারী সমাজ ছিল, নোম্যাডিক লাইফ লিড করতো।
হুম, মানে শিকার করে খেত, এদিক ওদিক ঘুরে টুরে বেড়াতো, জলজন থাকতো, ওই পাতার পোশাক টোশাক পরতো ইত্যাদি, ওই সেটা। তারপরে তো আস্তে আস্তে ব্যাপারটাকে মানে সেটাকে অসভ্য বলা হয় আর কি। এখন এই সভ্য অসভ্য কথাগুলোও খুব আপেক্ষিক কথা, কে কাকে সভ্য বলবো কাকে অসভ্য বলবো, কাকে বর্বরচিত বলবো আর কাকে সভ্য বলবো ভালো বলবো, এগুলো তো খুব আপেক্ষিক বিষয় আর কি। হুম, তো মানুষ যখন স্থায়ী বসবাসটা শুরু করলো তখন সে চাষবাস শুরু করলো। চাষবাস যখনই শুরু করলো তখন কিন্তু তার অতিরিক্ত উৎপাদন হতে শুরু করলো, এই যে উৎপাদন, প্রোডাকশন, এক্সেস প্রোডাকশন হতে শুরু করলো। এবং এই এক্সেস প্রোডাকশন যখন হতে শুরু করলো তখন তার প্রয়োজন, মানে তখনও বাজারের ইয়েটা সেভাবে গড়ে ওঠেনি, বা বাজার আছে খুব প্রিমিটিভ স্টেজে। হ্যাঁ, তখন সে নিজের প্রয়োজন মিটিয়ে, নিজের যা প্রয়োজন, নিজের খাদ্যের যা প্রয়োজন বা তার সঙ্গিনীর যা যা প্রয়োজন সেটা বাদ দিয়েও তার হাতে কিছু এক্সেস থেকে যেত। আবার সবার থাকতো না, কারুর কারুর এই অতিরিক্তটা থাকতো। এই যাদের যাদের অতিরিক্ত শস্য বা যাই মানে সে ফসল ফলাক না কেন যেটা থেকে যেত, সেটা জমতে জমতেই কিন্তু আসলে ব্যক্তিগত সম্পত্তির জন্ম হয়। এবং ব্যক্তিগত সম্পত্তির জন্মের সাথে সাথে ব্যক্তিগত মালিকানার প্রশ্ন আসে। এবার ব্যক্তি মালিক যখনই হয়ে গেল তখন তো ব্যাপারটা আর কমিউনিটির থাকলো না। হ্যাঁ, তার আগে বাচ্চা ছিল, বাচ্চা হতো, বাচ্চাকে গোটা সম্প্রদায় মিলে দেখাশোনা করতো। কারণ কে বাবা কে মা অত কেউ মাথা, মানে মা তো নির্দিষ্ট থাকতো, বাবার পরিচয় নিয়ে অত কিছু মাথা ঘামানো হতো না। সেটাকে যদি মানে মাতৃতন্ত্র, মানে ঠিক এটা কিন্তু মাতৃতন্ত্র নয়। হুম, কিন্তু যদি কেউ ভাবতে চায় ওটাকে মাতৃতন্ত্র হিসেবে ভাবতেই পারে, মানে সেখানে কিছু আপত্তি করার নেই। কারণ মা জন্ম দিচ্ছে, মা দুধ খাওয়াচ্ছে, সুতরাং মা মা নির্দিষ্ট। কিন্তু কার বীজ বাচ্চাটি বহন, মানে কার বীজ থেকে মানে সেই বাচ্চাটির জন্ম হলো সেটি কিন্তু নির্দিষ্ট নয়, কারণ মায়ের একাধিক পার্টনার থাকতো। হ্যাঁ, কিন্তু যখনই এই ব্যক্তিগত সম্পত্তির বিষয়টি চলে এলো তখন তো মালিকানার বিষয়টি চলে এলো, প্রাইভেট প্রপার্টি যেহেতু এলো, তাই প্রাইভেট প্রপার্টিশিপ চলে এলো। তখন তো নির্দিষ্ট হয়ে গেল, ভাই আমি তো সম্পত্তি বানাচ্ছি, তাহলে সেই সম্পত্তি কে পাবে? আমি তো আজীবন বাঁচবো না, তাহলে আমার পরে এই সম্পত্তিটা কে ভোগ করবে? আমি তো সম্পত্তি বানিয়ে যাব। তখনই প্রশ্ন এলো উত্তর পুরুষের বা সাকসেসরের। হুম হুম তো এই সাকসেসর কে হবে? সাকসেসর যে হবে তাকে তো ভাই তাহলে আমার জিন বহন করতে হবে, তাহলে তো তার জন্ম আমার বীজ থেকে হতে হবে, নইলে সে আমার সম্পত্তি কেন ভোগ করবে? এবার বীজ দেয় পুরুষ, ফলত পুরুষ তখন কি করলো, তখনই নারীদের যৌন জীবনে বেরিটা পড়ানো হলো। তখন নারীকে বলা হলো না তুমি আর ইচ্ছে মতন চড়ে খেতে পারবে না, পুরুষ চড়ে খেতে পারে। হুম, পুরুষ বায়োলজিক্যালি তৈরিও সেভাবে। হ্যাঁ, তো মানে সে বীজ ছড়াতে পারে, কিন্তু নারী তো 10 মাসের জন্য আটকে যায় একবার বীজ পড়ে গেলে। এবং সে যে আটকে গেল, মানে এই জায়গাটা দিয়ে আসলে নারীদের বাধা হলো, এই মাতৃত্বের জায়গাটা দিয়ে, যে এক একজন নারীকে, এক একজন নারী বা একাধিক নারীকে একজন পুরুষ বলল এ আমার, এ যা সন্তান বহন করবে, যে এমব্রায়োটি জন্ম দেবে, তার স্পার্ম ডোনার হব এক এবং একমাত্র আমি, তবেই এই সন্তান হবে আমার উত্তরসূরি। মোদ্দা বিষয়টা হচ্ছে এটাই। সেখান থেকে এলো নারীর যৌন জীবনে বেরি পড়ানো। এবং তারপর থেকেই মানে কি হলো, নারীদের যৌন জীবনে বেরি পড়ানোর সাথে সাথে কী হলো, নারীদের কর্মজীবনেও একভাবে একটা বেরি পড়িয়ে দেওয়া হলো, মানে নারীকে গৃহে বন্দি করে ফেলা হলো। নারীরা শুধুমাত্র চাষবাসে যুক্ত থাকলো, তারা আর ইচ্ছে মতন বেরোতে পারতো না। এভাবে ইতিহাস, এটা ইতিহাসের বিষয়, মানে সামাজিক ইতিহাসের বিষয়। যাদের ইন্টারেস্ট আছে তারা এগুলো, মানে এখন এগুলো জানাটা কোনো বিষয় নয়। গুগল আছে, ইউটিউব আছে, অসংখ্য বই আছে, পিডিএফ পাওয়া যায়, যে কেউ দেখে নিতে পারবে। এগুলো আমার কথা নয়, মানে আমি যেহেতু পড়াশোনা করেছি এটা নিয়ে, আমি সেই জন্য একটু বলতে পারলাম। এবার মানে টাব্বু যেটা বলেছে, মানে যে কোনো নারী, প্রথমত নারীরা মূলত মাল্টিটাস্কার। কারণ কি, নারীদেরকে নেচার সেভাবেই তৈরি করেছে, সে একাধারে মা, তার সাথে সে মানে বেশ কিছু তার শারীরিক ক্ষমতা দিয়ে, মানে সে তার কিছু ক্ষমতা আছে, মানে সে কিছু কাজ করবে। মানে মাতৃত্ব, মানে এই যে একটা বাচ্চার জন্ম দেওয়া, একটা বাচ্চাকে বহন করা, মানে নিজের মধ্যে লালন করে জন্ম দেওয়া, এটা তো একটা জায়গান্টিক একটা টাস্ক, যেটাকে খুব ছোটো করে দেখা হয়, কিন্তু আসলে এটা একটা হিউজ টাস্ক, এটা জীবনের জন্ম দেওয়া। নিজের রক্ত ঘাম সব, মানে নিজের রক্ত শিরা, মানে সব কিছু, ধমনী সব কিছু দিয়ে সেটা প্রাণের সৃষ্টি করছে। বাপের কাজ হচ্ছে শুধু ওই বীজটা ফেলা, 3 সেকেন্ডের কাজ, তার বেশি কিন্তু বাপের কোনো ভূমিকার নেই, মানে সেইভাবে খুব গোদাভাবে, মানে বায়োলজিক্যালি দেখতে গেলে। হ্যাঁ, মায়ের কাজটা কিন্তু 9 মাস, 9 মাস কত সপ্তাহের।
সে কারণ সে পুরো মানে বাচ্চাটা তার গর্ভে, তার ইউট্রাসের, তার বুম্বের মধ্যে সে পুরো বিবর্তনের স্টেজগুলো পেরিয়ে পেরিয়ে, মানে এইটুকু একটা অ্যামিবার মতন, মানে অ্যামিবা থাকে, সেখান থেকে হয়ে হয়ে সে কিন্তু একটা মানে সমস্ত সবকটা স্টেজ পেরিয়ে, তার ল্যাজ মানে হনুমানের স্টেজ পেরিয়ে ইত্যাদি পেরিয়ে সে মানুষের রূপ নেয়। তো এই গোটা পিরিয়ডটা জুড়ে সে কিন্তু মায়ের সাথে মানে আম্বিলিকাল কর্ড, নাড়ি দিয়ে যুক্ত। সুতরাং যে মানে যেটা হলো যে এই যে জাইগ্যান্টিক টাস্কটা তো মেয়েদের করতে হচ্ছে, তার সাথে যে ডিভিশন অফ লেবার হচ্ছে কী বলে বাংলায়, কী বলবো এটাকে, বিভাজীকরণ, মানে যাই হোক আমার বাংলাটা এখন মনে পড়ছে না। ডিভিশন অফ লেবার মানে পুরুষ বাইরে যাবে, পুরুষ বাইরে থেকে কামিয়ে আনবে, সেটা ক্ষেত খামার করে হোক, সেটা ব্যবসা বাণিজ্য করে হোক, যাই করে হোক, নারী ঘরে থাকবে। কারণ সে ঘরের কাজগুলো করবে, সে বাচ্চা জন্ম দেবে, বাচ্চার দেখাশোনা করবে, বাচ্চাকে বড় করবে, বাচ্চাকে প্রাথমিক শিক্ষা দেবে, রান্না বান্না করবে, এবং চাষবাসের কাজে সেই ফসল তোলা থেকে শুরু করে ধান মাড়াই ইত্যাদি হ্যানা ত্যানা এইগুলো সে করবে। এই যে বিয়ের এই যে কাঠামোটা, এইটা কিন্তু মূলত আসলে সামন্ততান্ত্রিক সমাজের কাঠামো। যখন পরিবার ছিল একটি প্রোডাকশন ইউনিট, একটি উৎপাদন কী বলবো কেন্দ্র, যে পরিবারের সবাই মিলে ওই উৎপাদনে যুক্ত থাকতো, মানে চাষবাসের পাশাপাশি তারা হাতের নানা রকম কাজ করতো, হ্যান্ডিক্রাফটস থাকতো ইত্যাদি থাকতো, কিন্তু মূল ইনকামের জায়গাটা ছিল হচ্ছে, ইনকাম এবং মানে জীবিকার জায়গাটা ছিল হচ্ছে চাষবাস। তারপরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সাথে সাথে যেটা হয়, মানে যখন পুঁজিবাদ আসছে এবং তারপরে যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলো, তখন তো ব্যাপারটা আর ওই জাস্ট মানে গ্রামের মানে ওই জীবনে আটকে থাকলো না। তখন শ্রমিকের চাহিদা বাড়ছে, কারখানায় কাজ করা, শহর তৈরি হচ্ছে, নতুন 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 নগর তৈরি হচ্ছে কারখানাকে ঘিরে, এবং সেখানে শ্রমিকের চাহিদা তৈরি হচ্ছে। তো নারী পুরুষ সেই মানে শহর পথে যাত্রা শুরু করলো, সেখানে শুধু পুরুষ গেল না, নারীও গেল তার সাথে, এবং নারীরাও কারখানায় শ্রমিক হিসেবে নিযুক্ত হলো। সেটাও ইতিহাসের বিষয়, এটাও যে কেউ দেখে নিতে পারবে। যেটা বলার সেটা হচ্ছে যে নারীরা যেহেতু মাল্টিটাস্কার, মানে সে একসাথে অনেকগুলো কাজ করতে পারে, ফলত তার মানে সে যত যত ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হতে লাগলো, যত বেশি সে কী বলবো অর্থনৈতিকভাবে স্বাধীন হতে লাগলো, তত তার পুরুষের ওপর নির্ভরশীলতা কমতে লাগলো। তবুও তার মানে কি এই যে সমস্ত উপার্জনশীল মহিলারা ভয়ানকভাবে স্বাধীন ভাবধারা নিয়ে চলেন? একদম না। আমার চারপাশে সারাক্ষণ দেখি, হ্যাঁ, যে আমার এটিএম কার্ড তো আমার বর হ্যান্ডেল করে, হ্যাঁ, মানে সেটা নিয়ে সে তার গর্বে মানে 52 ইঞ্চি হয়ে যায় তার ছাতি আর কি, হ্যাঁ, মানে মেয়েরা এটাতে খুব গর্ববোধ করে যে তার সব কিছুই তার হাজব্যান্ড বা তার স্বামী বা করে এক্সওয়াইজেড নাম সে হ্যান্ডেল করে, মানে এটা তার কাছে একটা গর্বের বিষয়। এরকম অসংখ্য আছে, কিন্তু এই অসংখ্য বাদ দিয়েও কিন্তু একটা বড় সংখ্যা আছে, এবং সেই সংখ্যাটাই এখন বাড়ছে। হয়তো টাবু হয়তো একজন অ্যাক্ট্রেস, হ্যাঁ, সে একটু বড়লোক বাড়ির মেয়ে, হ্যাঁ, সে অনেক সে প্রিভিলেজটা ছিল বলে সে অন্তত 52 বছর বয়সে এসে আজকে এই কথাটা বলতে পারছে। আমাদের জেনারেশনে সবাই মানে খুব কমই আমরা এই কথাটা বলতে পারি যে আমার পুরুষকে বিছানায় হলেই হবে, আমার পুরুষকে দরকার নেই, বা বলতে পারিও তো নি, মানে অনেক পরে 40 বছর বয়সের পরে এসে অন্তত আমি বলতে পেরেছি, তার আগে বলতে পারিনি। হ্যাঁ, বরকে চেপে ধরে বসছিলাম আর কি, ডিভোর্সটা দিতে পারিনি অ্যাবিউসিভ ম্যারেজ থাকা সত্ত্বেও। তো কিন্তু এখনকার যে জেনারেশন, আমার মেয়ের বয়স মানে 27 প্লাস আর কি, হ্যাঁ, তো ওদের জেনারেশন কিন্তু একদম মানে খুব মানে একটা 50-50-তে না ভাগ হয়ে গেছে। 50% বিয়ে করতে মানে বিয়ে করছে, 50% বিয়ে করতে চাইছে না। তার কারণ হচ্ছে ওদের বক্তব্য হচ্ছে যে এখন তো যৌন জীবনটা অনেক ওপেন, সেক্সুয়াল লাইফ ছেলে মেয়ে উভয়েরই অনেক ওপেন হয়ে গেছে, দুজনেরই। ফলত আমি যদি আমার ওই নিডটা মিটিয়ে নিতে পারি আদার সোর্সেস থেকে, সেটা ডেটিং অ্যাপ হতে পারে, সেটা মানে রিলেশনশিপও হতে পারে, মানে এমনি লিভ ইন করেও হতে পারে, যাই হোক সেটা হোক না কেন, হ্যাঁ, মানে সে যখন ওই নিডটা মিটিয়ে নিতে পারছে, তার যৌন খিদেটা, তার বাকি নিডগুলোর জন্য যদি তার পুরুষের ওপর নির্ভর করার প্রয়োজন না হয়, তাহলে সে বিয়েটা কেন করবে? এইটা হচ্ছে প্রশ্ন। সেই কারণে মেয়েরা বিয়ে করছে না।
তো আজকে টাব্বু যে কথাটা সোচ্চারে বলতে পেরেছে এবং সেটা নিয়ে একটা খবর হয়ে গেছে, কারণ সে একজন সেলিব্রিটি, সে একজন অ্যাক্ট্রেস এবং সে 52 বছর বয়সে কথাটি বলছে, একটা ব্যাপার আর কি। কিন্তু অনেকেই আছে, আমার বয়সী আছে আমার থেকে, এবং আমার মেয়ের জেনারেশনে তো আছেই, যারা দুর্দান্তভাবে বাঁচছে আর কি, একদম নিজেদের টার্মসে বাঁচছে। তার মানে এই নয় যে তারা মানে ফ্রি সেক্স আর সেক্সুয়াল ফ্রিডম এই দুটোর মধ্যেও কিন্তু, মানে এটা নিয়ে পরে কখনো বলবো, হ্যাঁ, ফ্রি সেক্স আর সেক্সুয়াল ফ্রিডম এই দুটোও কিন্তু আলাদা। ফ্রি সেক্স মানে ওই যত্রতত্র মানে সেক্স করে বেড়ানো, আর সেক্সুয়াল ফ্রিডম মানে পার্টনার চুজ করার ক্ষমতা, মানে স্বাধীনতা, এবং আমি সেক্স করতে চাই কি না চাই, ইয়েস অ্যান্ড নো বলার স্বাধীনতা। হ্যাঁ, এইটা হচ্ছে সেক্সুয়াল ফ্রিডম। তো মেয়েরা এখন এই সেক্সুয়াল ফ্রিডমটা আস্তে আস্তে অর্জন করেছে, কারণ সে ইকোনমিক্যালি স্বাধীন হয়েছে, ফলত তার তো পুরুষকে সত্যি আর লাগবে না। মানে এখানে আমি একটা এক্সাম্পল দিতে চাই। লাপাতা লেডিস বোধহয় সবাই দেখেছো তোমরা, সবাই দেখেছিস। লাপাতা লেডিসে ছায়া কাদমের যে রোলটা ছিল, একজন চায়ের দোকানের মালকিন, সে ওই বাচ্চা মেয়েটি যে মানে যে তার মানে স্বামীকে হারিয়ে ফেলবে, মানে স্বামী যে হারিয়ে ফেলে যখন সে ওই চায়ের দোকানের ওই ভদ্রমহিলার আশ্রয়ে থাকবে, তখন কিন্তু ভদ্রমহিলা ওকে মানে ওই ছায়া কাদম যে রোলটি করেছে, নামটা আমার ক্যারেক্টার নামটা মনে নেই, ওকে বলবে যে দেখ, হ্যাঁ, আমরা অরতরা, আমরা মেয়েরা কিন্তু ধান বুনতেও পারি, ফসল তুলতেও পারি, কোনোটাতেই কিন্তু পুরুষের প্রয়োজন নেই, আমরাই পারি। হ্যাঁ, কিন্তু আমাদের বলা হয় যে তোমার পুরুষের প্রয়োজন, এটা আমাদেরকে শেখানো হয়েছে। হ্যাঁ, তো আজকে যদি আমি মানে বীজ বুনে গাছ ফলিয়ে ফসলটা তুলতে পেরে আমি যদি সেটাকে বাজারে সেল করে, মানে এই প্রসিডিওরটা যদি আমি একা করে ফেলতে পারি, বা আমরা কয়েকজন মেয়ে মিলে করে ফেলতে পারি, সত্যিই তো আমার কোনো পুরুষের দরকার হবে না, মানে অফকোর্স একমাত্র যৌনতা বাদ দিয়ে। হ্যাঁ, এবারে তার মানে কি নারী পুরুষের কোনো সম্পর্ক হবে না? একদমই নয়। পুরুষেরও কিছু বৈশিষ্ট্য থাকে, নারীদের কিছু বৈশিষ্ট্য থাকে, যে মানবিক দিকগুলো, পুরুষের যে মানবিক দিক, সেগুলো দরকার। আমার এখনও পুরুষের প্রয়োজন শুধু যৌন জীবনের জন্য না, আমার এখন কোনো মানে আমি যৌনতা খুঁজি না, আমি পুরুষের মধ্যে বন্ধুত্ব খুঁজি। আমার পুরুষদের কিছু কিছু জিনিস থাকে যেগুলো পুরুষদেরই থাকে, কিছু কিছু বিষয় থাকে, কিছু কিছু অ্যাট্রিবিউটস থাকে বলে থাকে যেগুলো পুরুষদের থাকে, মানে স্পেসিফিক্যালি মেন হ্যাভ দোজ অ্যাট্রিবিউটস, আমার সেগুলো ভালো লাগে। তো সেগুলো তো আমি কোনো মেয়ের মধ্যে খুঁজতে যাব না। আমি একজন স্ট্রেট ওম্যান, আমি সেটা কোনো মেয়ের মধ্যে খুঁজতে যাব না, আমি সেটা একদম পুরুষের মধ্যেই খুঁজি। বলে তো আমার কিছু পুরুষ বন্ধু আছে, পুরুষ বন্ধু খুঁজি, হয়, কেটেও যায়, যাই হোক। তো সেই কারণে নারী পুরুষের পরস্পরকে নিশ্চয়ই প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। হ্যাঁ, নারী মানে পুরুষের যেমন মানে মানে নারীর পুরুষকে কিন্তু এই কারণে প্রয়োজন, একটা শেয়ারিং, একটা বন্ধুত্ব, সখ্যতা, এর জন্য প্রয়োজন। পুরুষের নারীকে কেন প্রয়োজন, মানে যৌনতা বাদ দিয়ে আমি বলতে পারবো না। হ্যাঁ, মানে আমি এটা নিয়ে কিছু বলতে চাই না, বলতে পারবো, অবশ্যই পারবো, হ্যাঁ, কেন প্রয়োজন, কিন্তু আমি এই নিয়ে বলে কোনো বিতর্ক সৃষ্টি করতে চাই না, সেটা পুরুষরাই বলবে। যৌনতা বাদ দিয়ে আর কি কি কারণে পুরুষের নারীকে প্রয়োজন? নারীর কিন্তু যৌনতা বাদ দিয়ে সেভাবে দেখতে গেলে পুরুষকে আর প্রয়োজন নেই। হ্যাঁ, প্রয়োজন বন্ধুত্বের জন্য, প্রয়োজন সখ্যতার জন্য, ঘাড়ে চাপার জন্য নয়। মানে যে নারী উপার্জনক্ষম, তার কিন্তু নিজেকে চালিয়ে নেওয়ার ক্ষমতা আছে, তাহলে তারপরেও তিনি কেন বিয়েতে থাকেন? কারণ তার পার্টনার তাকে সেই সখ্যতাটা হয়তো দেন, হয়তো সেই কমফর্টটা দেন, হয়তো সেই বন্ধুত্বটা দেন, তাই তিনি সেই স্ট্রাকচারের মধ্যে থাকছেন। হ্যাঁ, আর আমি যেরকম সেই ইয়ে পাইনি, তাই আমি বেরিয়ে এসেছি। তো আমি বলছি যে মানে নারী পুরুষের সম্পর্ক থাকুক, অবশ্যই থাকুক, নারী পুরুষ মিলেই পৃথিবীটা সুন্দর হবে, নইলে কেন বা সৃষ্টিটা এভাবে হয়েছে? সব ইয়েতেই তো প্রাণীদের মধ্যে নারী পুরুষের সম্পর্ক আছে। কিন্তু মানে টাব্বুর কথাটিকে কেন আমি সমর্থন করি, সেটাকে আমি লিখে পুরোটা করতে পারিনি, সেই জন্য ভাবলাম একটু ভিডিও করে বলি আর কি, যে মানে খুব অ্যাকাডেমিক্যালি কিন্তু আমি বললাম। এবার যে কেউ গুগল করে দেখে নিতে পারবে যে আমার কথাগুলো ভুলভাল না ঠিক।